আসসালামু আলাইকুম, শুভেচ্ছা শুভ অপরাহ্ন। আজকে আমি আলোচনা করব ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট অ্যান্ড ফিনান্সিয়াল স্টেটমেন্ট, অর্থাৎ অনার্স চতুর্থ বর্ষের যে বইটা আছে ওয়ার্কিং ক্যাপিটাল, এই বইয়ের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। তো প্রথম অধ্যায়ের নাম হলো ইন্ট্রোডিউস লেখা, তো রেল ওয়ার্কিং ক্যাপিটাল আমি লিখে রাখছি। তো আমরা প্রথম অধ্যায়ে একটা স্টেটমেন্ট দেখব। এই স্টেটমেন্টটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ফরকাস্টের যেটা। তো প্রথমে আপনি কি করবেন, আমি যেগুলো দেখাবো এগুলো আপনি ভিডিওটা পজ করে সুন্দরভাবে উঠিয়ে নেবেন। শুরু করা যাক এখন। স্টেটমেন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট। তো প্রথম যে ছকটা এটা একটু মনে রাখবেন। প্রথম হইব পার্টিকুলার্স আর ক্যালকুলেশন, তারপর টাকা। এই ছকটা ভিন্নতা দেখাইতে আছে। আমাদের মূল যে বিষয়টা, এই বিষয়টা হলো এই পাশের অ্যাসেটের পাশে আমার 6টা জিনিস হইব। আর সবচেয়ে রেয়ার, এটা খুবই কম দেখা যায়, অর্থাৎ আপনি এটা বাদ লিখবেন, কিন্তু আপনি এটা মনে না রাখলেও হয়। কারেন্ট অ্যাসেটের ভিতরে আমরা 5টা জিনিস দেখব। 5টা জিনিস কী কী? একটা হলো ক্যাশ, র মেটেরিয়ালস, তারপর ওয়ার্ক ইন প্রসেস, তারপর ফিনিশ গুডস, তারপর অ্যাকাউন্টস রিসিভেবল বা ডেপ্টস বা কাস্টমার। এটা আপনি সুন্দরভাবে উঠায় নেবেন। দেন আমরা দায়ের পাশে 4টা জিনিস দেখব। তো 4টা জিনিসের ভিতরে ঠিক এটা, এই যে অ্যাডভান্স ইনকাম, এটাও খুব কম দেখা যায়, তো আমরা এটাও স্কিপ করব। তো আমরা লিখব অ্যাকাউন্টস পেবেল। আপনি চাইলে পুরোটা লিখতে পারেন, আমি সংক্ষেপে লিখে ফেলছি অ্যাকাউন্টস পেবেল বা ক্রেডিটর্স বা সাপ্লায়ার্স। তারপর দ্বিতীয় নম্বর ওয়েজেস বা লেবার, তৃতীয় নম্বর ওভারহেড। এই 3টা জিনিস অবশ্যই থাকবে। 4 নম্বরটা আপনার অপশনাল লিখতে পারেন, নাও লিখতে পারেন। তারপরে হইব টোটাল কারেন্ট লাইবিলিটি। আবার একটু দেখি। প্রথমে আমার হইব 5টা কারেন্ট অ্যাসেট: ক্যাশ, র মেটেরিয়ালস, ওয়ার্কিং প্রসেস, ফিনিশ গুডস, অ্যাকাউন্ট রিসিভেবল, ডেপ্টর্স। তারপর এগুলো যোগ করার পর আসবে আমার টোটাল অ্যাসেট। তারপর দায়ের পাশে আমার 3টা জিনিস আসবো: অ্যাকাউন্টস পেবেল, ক্রেডিটর্স, সাপ্লায়ার্স, ওয়েজেস বা লেবার, ওভারহেড, অ্যাডভান্স ইনকাম খুব কম দেখা যায়। যোগ করলে আমার হইব টোটাল কারেন্ট লাইবিলিটিস। তো আমরা আবার একটু দেখি। তো আমি আশা করি আপনি তুলে ফেলছেন। এটা ক্যালকুলেশন হইব আমার অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট, সংক্ষেপে এপিইউ। তারপরে হইব পার ইউনিট কস্ট, পিইউসি। তারপর সিপি, কনভারভেশন পিরিয়ড। তারপরে নিচে আমার হইতে পারে, এটা মাসের হইতে পারে বা সাপ্তাহিক হইতে পারে, যেহেতু মাসে 1 বছরে 12 মাস, তাহলে 12। আবার বছরে 52 সপ্তাহ ধরা হয়, তাহলে 52। আর 1 বছরের মধ্যে 365 দিন। কিন্তু আমরা যারা অ্যাকাউন্টিংয়ের স্টুডেন্ট, অথবা যারা কমার্স রিলেটেড স্টুডেন্ট, অথবা যারা বিভিন্ন ডিপার্টমেন্টের অর্থাৎ কমার্সের যে বিষয়গুলো পড়তেছেন, আমরা জানি 1 বছরে 360 দিন ধরা হয়। আশা করি এটা আপনি লিখে ফেলছেন। তো এখন আবার শুরু করা যাক। প্রথম ক্যাশের টাকাটা আমরা এখানে বসাবো ডিরেক্ট। তারপর র মেটেরিয়ালস, তারপর ওয়ার্কিং প্রসেস, ফিনিশ গুড, অ্যাকাউন্টস পেবেল, ডেপ্টর্স। এখানে কিছু ক্যালকুলেশন আছে, এটা আমরা পরে দেখবো, কিন্তু আপনি উঠাই ফেলবেন এগুলা। তারপরে অ্যাকাউন্টস পেবেল, ক্রেডিটর্স, কাস্টমার্স। এখানে টাইটেল দেবো আমরা কারেন্ট লাইবিলিটিস। তারপর দেন আপনি এটা উঠায় ফেলবেন। ঠিক অনুরূপ এটার উপরে কাজটা হইব। তারপর যোগ করলে হইব আমার টোটাল লাইবিলিটিস। তারপরে আমার যে স্টেপটা আসবো, তারপর নিট ওয়ার্কিং ক্যাপিটাল। এই যে আমরা কারেন্ট অ্যাসেটগুলো যোগ করছি, নাম দিছি হইল টোটাল কারেন্ট অ্যাসেট, এটা দিব অ্যালফাবেট এ। তারপরে কারেন্ট লাইবিলিটিস, এটা আমরা দিব অ্যালফাবেট বি। দেন আমার কারেন্ট অ্যাসেটে যে টাকাটা ক্লোজ, কারেন্ট লাইবিলিটি যে টাকাটা, এটা ক্লোজ। যখন আমরা নিট ওয়ার্কিং ক্যাপিটাল করব, কারেন্ট অ্যাসেট এ ধরছি, তারপরে আমরা কারেন্ট লাইবিলিটি বি ধরছি। এ থেকে বি বাদ দিয়ে আমার টাকাটা বসাবো। এর সাথে যে জিনিসটা যোগ হবে এটা হলো মার্জিনাল। আমরা মার্জিনই লিখবো, মার্জিন বা কন্টিসেন্সি এটাও লিখতে পারি। মার্জিনে লেখা বেশি ভালো। তারপরে আমরা যোগ করার পর যে টাকাটা আসবো, ওটার নাম দেবো ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট। অর্থাৎ নিট ওয়ার্কিং ক্যাপিটাল বলতে আমরা বুঝি কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লাইবিলিটি বাদ। যখন আমরা টোটাল অ্যাসেট, যেই কথা ওয়ার্কিং ক্যাপিটালে একই কথা, একটু মনে রাখবেন। আর ওয়ার্কিং ক্যাপিটাল নট ইকুয়াল নিট ওয়ার্কিং ক্যাপিটাল। কেন? একটু আবার দেখি। যে নিট ওয়ার্কিং ক্যাপিটাল বোঝায় এ থেকে বি বাদ, নিট ওয়ার্কিং এ থেকে বি বাদ। আবার মার্জিন যে যোগ করার পর আমার ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট আসে। তো এটাই লেখা হয়েছে যে ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট আর নিট ওয়ার্কিং ক্যাপিটাল এক কথা না। কারণ নিট ওয়ার্কিং ক্যাপিটাল বলতে আমরা
চলতি সম্পদ থেকে চলতি দায় বিয়োগ বুঝে তারপর এর সাথে মার্জিন যোগ করার পর আসে ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট। আশা করি আপনি ফুল ছকটা উঠে ফেলছেন। আমরা পরে দেখতেছি যে অঙ্কে কিভাবে কাজ হয়। এখন আমরা যে জিনিসটা দেখলাম যে নোট 1 একটু মনে রাখবেন যে বিষয়গুলো, যে সম্পদের পাশে আমরা 5টা উপাদান হয় বা 5টা উপাদান লিখতে হয়। প্রশ্নে পেয়েছি 5টা লিখবো, এই 5টা থাকেই, যেরকম ক্যাশ, তারপর র মেটেরিয়ালস, ওয়ার্কিং প্রসেস সংক্ষেপে লেখা হয়েছে WIC, ফিনিশ গুডসের সংক্ষেপে লেখা হয়েছে FG, তারপর ডেপ্টর্স বা কাস্টমার, এই 5টা জিনিস থাকবে। আবার দায়ের পাশে আপনার 3টা জিনিস থাকবেই। দায়ের পাশে 3টা জিনিস কি থাকে, যেরকম অ্যাকাউন্টস পেয়েবল বা সাপ্লায়ার্স, ওয়েজেস বা লেবার, ওভারহেড। নোট নাম্বার 2, যে জিনিসটা মনে রাখতে হবে, মাস, সপ্তাহ, বছর উল্লেখ থাকলে যেটা ছোট সেটাই নিব। এরপরে এই কথাটা আমরা দেখব। মাস, সপ্তাহ, বছর অনেকগুলো থাকলে এর ভিতরে যদি যেটা ছোট ওইটাই আমরা নিব। দিন উল্লেখ থাকলে 360 দ্বারা ভাগ, সপ্তাহ উল্লেখ থাকলে 52 দ্বারা ভাগ, মাস উল্লেখ থাকলে 12 দ্বারা ভাগ। নোট নাম্বার 3, নোট 3 হলো আমার, যদি একই নোট 3, এই সকল অঙ্কে 4টা তথ্যের প্রয়োজন হয়। কি কি 4টা তথ্য? একটা হলো APU, ইউনিট, CP, আর নিচে এই যে 12 মাস বা ওই যে 52 বা 360, তাহলে উপরে 1 2 3 আর নিচে একটা মিলে হয় 4টায়। 4টা অবশ্যই লাগবে, 4টা উল্লেখ করতে হবে আমাদের। তারপর যদি আমরা দেখি APU অর্থাৎ অ্যানুয়াল পার ইউনিট, যা প্রশ্নে উল্লেখ থাকে না, এটি বের করতে নিতে হয়। তারপরে ইউনিট সকল উৎপাদনের জন্য একই রকম হয়। ইউনিট সকল উৎপাদনের জন্য একই রকম হয়। নোট নাম্বার 3 এগুলো লিখবেন। পরে আমরা এটা দেখব যে এটা কেন হইতেছে, কি হইতেছে। একই রকম হয়। ইউনিট যদি না দেওয়া থাকে তখন বের করে নিতে হয়, এটা আমরা পরে শিখবো, কিন্তু নোট আপনি লিখে রাখবেন। CP প্রশ্নে উল্লেখ থাকে। তাহলে যত কাজ APU, কারণটা কি, আমরা এই যে 1 নাম্বার দেখলাম যে APU এটা উল্লেখ থাকে না, এটা কি বের করে নিতে হয়। সাধারণত ইউনিট সকল উৎপাদনের জন্য কি একই রকম হয়, একটা বের করতে পারলে আপনি আরেকটা বের করতে পারবেন। আর ইউনিট যদি না দেওয়া থাকে তখন আমরা বের করে নিব। আর CP প্রশ্ন উল্লেখ থাকে, তার মানে APU নিয়ে আপনার যত কাজ, তাহলে যত কাজ APU নিয়ে, তাহলে মান্থ যদি উল্লেখ থাকে বা উইক উল্লেখ থাকে, ডে উল্লেখ থাকবে প্রশ্নে। নোট নাম্বার 4, এটাও আপনি লিখে নেবেন। নোট নাম্বার 4-এ APU কিছু নিয়ম আছে যা ওয়ার্কিং প্রসেস ও ফিনিশ গুডের জন্য হয়। যেরকম ওয়ার্কিং প্রসেস ও ফিনিশ গুডে APU বের করতে 3টি উপাদানের সাহায্য নিতে হয়। কি কি? অর্থাৎ ওয়ার্কিং প্রসেস ও ফিনিশ গুড বের করতে আপনার 3টা উপাদান সাহায্য নিতে হইবে। একটা হলো র মেটেরিয়াল, আমি সংক্ষেপে RM লিখছি, তারপর ওয়েজেস, OH লিখছি, ওভারহেড, অর্থাৎ র মেটেরিয়াল, ওয়েজেস, ওভারহেড, এই 3টা উপাদান আমি যদি ওয়ার্কিং প্রসেস করি তখনও লাগবে, ফিনিশ গুড করি তখনও লাগবে। তারপরে আমরা যদি দেখি নির্দিষ্ট পার্সেন্ট থাকে তাই ধরে নিতে হইব। আমরা পরে দেখব নির্দিষ্ট পার্সেন্ট কি। নির্দিষ্ট পার্সেন্ট না থাকলে আমরা একটা জিনিস ধরে নেব, যেরকম থাকলে তখন ওয়ার্কিং প্রসেস ফিনিশ গুড APU বের করতে যেভাবে APU আমরা করব, তাহলে আমরা একটু দেখি। যদি আবার নির্দিষ্ট যদি পার্সেন্ট না দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা কি ধরে নিব। র মেটেরিয়ালস অর্থাৎ যেই টাকা থাকবে ওটার 100%, ডিরেক্ট লেবার বা ওয়েজেস যেই টাকা থাকবে ওটার 50%, ওভারহেড বা ফ্যাক্টরি ওভারহেড বা ফ্যাক্টরি ম্যানুফ্যাকচার যা থাকবে তার 50%, অর্থাৎ প্রথমে 100, তারপরে 100, তারপর 50, তারপরে 50। ফিনিশ গুডে যদি উল্লেখ থাকে সেটাই ধরে নিব, আর যদি না উল্লেখ থাকে তখন টাকা ইন্টু 100%, টাকা ইন্টু 100%, টাকা ইন্টু 100%, অর্থাৎ প্রতিটাতে 100% করে ধরে নিব। নোট নাম্বার 5, APU একই পরিমাণ হয় যেই সকল ক্ষেত্রে প্রায় র মেটেরিয়াল এর যা ক্রেডিটর স্থায়ী। তাহলে একটু আবার একটু মনে রাখি যে APU একই রকম হইব কার র মেটেরিয়াল আর ক্রেডিটরসের। আবার ফিনিশ গুডের যা হয় তাই কি আবার ডেপ্টরসের কি তাই হবে। পরে আমরা দেখব এটা সম্পর্কে। ফিনিশ গুডে আমরা দেখছিলাম 3টা উৎপাদন হয়, র মেটেরিয়াল, লেবার, ওভারহেড। আবার ওয়ার্কিং প্রসেসের 3টা উৎপাদন হয়, র মেটেরিয়াল, লেবার, ওভারহেড। প্রশ্নে এই 3টি থাকলে তখন ডেপ্টর্স। আচ্ছা, আবার একটু দেখি ফিনিশ গুডের ক্ষেত্রে আমি যে কথাটা বলছিলাম যে ফিনিশ গুড এ যা হয় তাই কি ডেপ্টর্স হয়। এটা কখন হয়? যখন র মেটেরিয়াল, লেবার, ওভারহেড যদি থাকে প্রশ্নে, তাহলে ফিনিশ গুড যা, ডেপ্টর্সও কি তা। যদি কখনো
র মেটেরিয়াল, লেবার, ওভারহেড প্রশ্নে এই তিনটি থাকলে তখন ডেপ্টরস কি তাই হবে। তবে যদি অ্যাডমিনিস্ট্রেটিভ যদি থাকে অ্যান্ড সেলিং যদি দেওয়া থাকে তখন ডেপ্টরসের আমার একটা উৎপাদন বেড়ে যাব হয়ে রইল র মেটেরিয়ালস, লেবার, ওভারহেড প্লাস অ্যাডমিনিস্ট্রেটিভ সেলিং। যদি না বুঝেন আবার একটু বলতেছি, আমরা দেখব যে র মেটেরিয়ালের যেই এপিইউ থাকবে ক্রেডিটরসে তাই এপিইউ হবে, আবার ফিনিশ গুডসে যে এপিইউ থাকবে ডেপ্টরসে তাই হবে। কিন্তু ডেপ্টরসে যদি প্রশ্নে আমার যদি উল্লেখ থাকে যে অ্যাডমিনিস্ট্রেটিভ সেলিং খালি এক্সট্রা খালি এটার সাথে তখন যা যোগ হইবে, তখন আমার ফিনিশ গুডস যা ডেপ্টরসে তা হবে না, কারণ ডেপ্টরসে একটা জিনিস যোগ হইবে, এটা কি অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং। তো এটা লেখা হয়েছে যদি প্রশ্ন যদি কখনো অ্যাডমিনিস্ট্রেটিভ সেলিং থাকে তখন আবার ফিনিশ গুডস নট ইকুয়াল ডেপ্টরস, কারণ ডেপ্টরসে তখন কি চারটা উৎপাদন হয়ে যাব। আমরা এটা পরে আবার দেখব তখন হইব। যোগ করতে হয়, যদি না থাকে তখন ফিনিশ গুড যা ডেপ্টরসে কি তাই হবে। যদি থাকে ডেপ্টরস তাহলে আমরা যোগ অ্যাডমিনিস্ট্রেটিভ থাকে তখন আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ যোগ করে নেব। নোট নাম্বার 6 যে জিনিসটা আমরা দেখব, অঙ্ক শুরু করব যেভাবে খাতা লিখবো, প্রথম অ্যাসেটের পাশে অর্থাৎ কারেন্ট অ্যাসেটের পাশে আমরা 5টা জিনিস লিখবো। আমরা একটু আগে দেখে আসছি যে এই কারেন্ট অ্যাসেটের পাশে আমরা 5টা জিনিস লিখবো। এই কারেন্ট অ্যাসেট দিয়ে প্রথম কি ক্যাশ, র মেটেরিয়ালস, ওয়ার্কিং প্রসেস, ফিনিশ গুডস আর ডেপ্টরস। আবার অনুরূপ দায়ের পাশে 3টা জিনিস লিখবো, ক্রেডিটরস, ওয়েজেস, ওভারহেড। এটা প্রথমেই লিখবো। তো অঙ্ক যেভাবে শুরু করব, প্রথম কি আমরা এই 5টা উপাদান লিখবো, আশা করি বুঝতে পারছি। তারপরে লায়াবিলিটিস দায়ের পাশে কি 3টা জিনিস আমরা লিখবো। তারপরে আমাদের এপিইউ এটা মূলত বের করে নিতে হয়। কীভাবে বের করবো আমরা একটু পরের বিস্তারিত আলোচনা করবো, আপনি নোট সিরিয়ালে উঠে নেবেন। ইউনিট 3টি আইটেম লেখা থাকবে আগে, তারপর ওয়ার্কিংও একই। তারপরে আমরা যদি দেখি যদি উইক থাকে উইকও কি 3টি আইটেম লিখবো আগে এপিইউর ক্ষেত্রে, অর্থাৎ এপিইউটা আমার বের করব না, অর্থাৎ এপিইউ দেওয়া থাকবে না, এটা আমার ক্যালকুলেশন করে বের করতে হইব। আমার এই 3টা উপাদান আগে কি দেওয়া থাকবে, এই 3টা উপাদান আমি আগে লিখে নিব, খালি এপিইউ আমরা ফাঁকা রাখবো। তারপর আমরা যদি দেখি সিপি, প্রশ্নে উল্লেখ থাকবে উপাদান অনুযায়ী লিখব বা সমন্বয়ের কাজ অনুযায়ী লিখব, এটা পরে দেখব যদি না বুঝি। অর্থাৎ আমাদের এই 3টা উপাদান আমাদের থাকবে, অর্থাৎ কি ইউনিট, সিপি আর এর নিচে যেটা দিয়ে ভাগ করব হয়তো বা ডে থাকতে পারে বা উইক থাকতে পারে বা মান্থ থাকতে পারে, যেটা থাকবে ওটা, খালি এপিইউ থাকবে না। অর্থাৎ এপিইউ অ্যাসেটের পাশে যদি আমরা যদি দেখি, এই অ্যাসেটের পাশে আমার কটা জিনিস হয়, 5টা জিনিস, ক্যাশ হয়, র মেটেরিয়াল হয়, ওয়ার্কিং প্রসেস হয়, তারপরে ফিনিশ গুড হয়, ডেপ্টরস হয়। ক্যাশের টাকা বসে যায় যা প্রশ্নে দেওয়াই থাকে, র মেটেরিয়াল দেওয়া থাকে প্রশ্নে তাই দ্বারা কি হইব গুণ হইব। ওয়ার্কিং প্রসেস এটা ওয়ার্কিং করে নিতে হয়, আমরা একটু আগে দেখছি ওয়ার্কিং প্রসেসে একটু আগে দেখছি যে টাকা ইন্টু 100%, তারপর 50%, তারপর 50%। ফিনিশ গুডের ক্ষেত্রে 100% করে নিব আমরা। অর্থাৎ ওয়ার্কিং প্রসেসের 3টা উপাদান লাগে কি র মেটেরিয়াল, ডিরেক্ট লেবার, ফ্যাক্টরি ওভারহেড, এই 3টা উপাদান লাগে। এই 3টা উৎপাদনের প্রথমটা 50%, তারপরটা 50%, তারপরটা 50%। ফিনিশ গুডের ক্ষেত্রে আমরা 3টা উৎপাদন 100% ধরে নেব। যদি প্রশ্নে যদি কিছু না থাকে, যদি উল্লেখ থাকে তাহলে নির্দিষ্ট হারে ওটা ধরে নেব। তারপরে যদি আমরা দেখি ওয়ার্কিং প্রসেস ওয়ার্কিং করে নিব, যে দেখলাম 3টা, অর্থাৎ প্রথমটা কত 100, তারপরে কত 50, তারপরটা 50। ফিনিশ গুডের ক্ষেত্রে প্রথমটা কি 100, দ্বিতীয়টা 100, তৃতীয়টা কি 100, ফিনিশ গুডে 100 ধরে নিব। আবার ডেপ্টরসে যদি সেলিং লেখা থাকে তাহলে কি আমরা দেখছিলাম, আমরা জানি ফিনিশ গুড যে এপি হইব ডেপ্টরসে কি তাই হইব। যদি ডেপ্টরসে সিলিং ওভারহেড লেখা থাকে তখন এটা যা ডেপ্টরসের সাথে যোগ হইব। তারপর দায়ের পাশে যে কাজটা হইতেছে আমাদের, দায়ের পাশে এপিইউ র মেটেরিয়াল যা হয় আমরা দেখছিলাম কি এপিইউ কি তাই হয়। এই যে আবার একটু দেখি, যদি আমরা এই যে র মেটেরিয়ালে যা হইব ক্রেডিটরস বা এপিইউ অ্যাকাউন্টস পেয়েবল তাই হইব। আবার ওয়েজেস কি উল্লেখ দেওয়াই থাকে, এগুলো ওভারহেডও উল্লেখ দেওয়া থাকে। যদি উল্লেখ না থাকে তখন আমরা ওভারহেড আমরা বের করে নেব। অর্থাৎ যদি ওভারহেডে যদি আমার সিপিইউ না থাকে তখন আমরা 0 ধরবো, আর যদি উল্লেখ থাকে ওইটাই ধরে নেব। তো এতক্ষণ যে আলোচনা করছি এখন একটা সৃজনশীল দেখা যাক, তাহলে আপনি পরিপূর্ণটা পাবেন। এখানে ধরেন আমার এখানে লেখা আছে র মেটেরিয়াল
200 পার ইউনিট। ডিরেক্ট লেবার বা ওয়েজেস আমরা দেখলাম একই কথা, 80 পার ইউনিট। ওভারহেড লেখা আছে 150 পার ইউনিট। টোটাল কস্ট দেওয়া আছে 430 পার ইউনিট। অ্যাডিশনাল ইনফরমেশনে যে জিনিসটা দেওয়া আছে আমাদের, র মেটেরিয়াল বলছে 1 মান্থ, ঠিক আছে। তারপর ওয়ার্কিং পড়ছে যে 20 দিন বা ডেজ। ফিনিশ গুডসে 1 মান্থ লেখা আছে। তারপর ক্রেডিট অ্যালাউড বাই সাপ্লায়ার 45 দিন। ক্রেডিট অ্যালাউড টু ডেপ্টর্স 60 দিন। ওয়েজেস আমার লেখা আছে 15 দিন। ওভারহেড লেখা আছে 30 দিন। আচ্ছা, আমরা দেখছিলাম যে যদি আমার একই পোস্টে যদি মাস উল্লেখ থাকে, সপ্তাহ উল্লেখ থাকে, দিন উল্লেখ থাকে, তাহলে সবচেয়ে ছোটো কোনটা? দিন। তাহলে আমরা সেক্ষেত্রে দিন নিব। আর ধরেন মাসও আছে, তারপর আমার ডেও লেখা আছে, অর্থাৎ দিনও লেখা আছে, তো সেক্ষেত্রে আমরা ছোটো কোনটা? ডে। তাহলে আমরা ডে নিব। তাহলে এখানে কিন্তু মাসও আছে আবার দিনও আছে, তাহলে আমরা কোনটা সিলেক্ট করব? দিন। তাহলে এক বছরে কত দিন হয়? 360 দিন। তো আমাদের তারপর লেখা আছে ওভারহেড 30। ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশের সাধারণত টাকা দেওয়াই থাকে 90,000 টাকা। তারপর 9 নম্বর, ইউ আর রিকোয়ার বা প্রিপেয়ার ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট। আমার চাইছে আমরা এটা তৈরি করব। আচ্ছা, ব্যাখ্যা। তাহলে ব্যাখ্যা যেটা আছে ওটা আমরা একটু দেখি যে ব্যাখ্যা কি জিনিসটা দেওয়া। প্রথমে ছক অঙ্কন করে নিব, ওই যে আমাদের যে ছকটা আছে ওইটা অঙ্কন করে নিব। তারপর ধারাবাহিকভাবে উৎপাদনগুলো কি লিখবো। অর্থাৎ প্রথমে যে কাজটা করব, প্রথমে আমি কি করব, এই যে ওয়ার্কিং যেটা আছে প্রশ্ন লিখবো পার্টিকুলার টাকা, এইভাবে আমি দিলাম টাকা। তারপরে আমার অ্যাসেটের পাশে কয়টা জিনিস আসে? 5টা জিনিস আসে। কি কি? ক্যাশ, র মেটেরিয়াল, ওয়ার্কিং প্রসেস, ফিনিশ গুড, ডেপ্টর্স। এটা লিখলাম আমরা। লেখার পর আমরা এটা দাগ দিব। অর্থাৎ ক্যাশের টাকা তো দেওয়াই থাকে সবসময়, তাহলে ক্যাশের টাকা বসাই দিলাম। থাকে না র মেটেরিয়াল, ওয়ার্কিং প্রসেস, ফিনিশ গুড, ডেপ্টর্সে। তারপর আমরা টান দিলাম, যেহেতু ডে লেখা অর্থাৎ কত? 360 দিন, এক বছর। তাহলে নিচে 360, নিচে 360, নিচে 360, নিচে 360। তারপরে ইউনিট আমাদের কত দেওয়া, আমরা যদি দেখি ইউনিট আমাদের ইউনিট আমাদের 5000 ইউনিট দেওয়া। তো আমরা কি করব, এই যে এখানে 5000, এখানেও 5000, এখানেও 5000, এখানেও 5000 লিখলাম। নিচে তো 360 লিখে ফেললাম। তারপরে এই যে ডেগুলো যারটা তার কাছে দিব, লেখা আছে র মেটেরিয়াল 1 মান্থ, অর্থাৎ এক মাসে কত দিন হয়? 30 দিন হয়। তাহলে আমরা কি লিখুন? 30। আর ওয়ার্কিং প্রসেস কত দিন? 20 দিন। তাহলে আমরা যদি দেখি র মেটেরিয়াল 30 দিন, ওয়ার্কিং প্রসেসে র মেটেরিয়ালে 30 দিন, ওয়ার্কিং প্রসেসে 20 দিন। আবার আমরা যদি দেখি ফিনিশ গুডে লেখা আছে 1 মান্থ, অর্থাৎ এক মাস লিখুন। তারপর সাপ্লায়ার্সে 45 দিন, আর ডেপ্টর্সে 60 দিন। তাহলে আমরা যদি দেখি যে ফিনিশ গুডসে 1 মান্থ লেখা আছে, তাহলে 30 দিন, আর ডেপ্টর্সে 60 দিন। দিন যেটা লেখা আছে এটা যদি মাস উল্লেখ থাকে, মাসের আমরা দিনে কনভার্ট করে নিব। তো আশা করি এই 3টা টাকা কীভাবে হয় আমরা বসাইলাম। তারপরে অনুরূপ একদম ঠিক এটাই যে কারেন্ট লাইবিলিটি যে জিনিসটা, ক্রেডিটর্স বা অ্যাকাউন্টস পেবেল, আমরা যেহেতু দিনই করতেছি, তাহলে কত দ্বারা ভাগ করবো? 360 দ্বারা ভাগ করবো। কত দ্বারা? 360 দ্বারা। তো 360 দ্বারা প্রথম লিখলাম। তারপরে ইউনিট কত? 5000, 5000, 5000 লিখলাম। এখন প্রশ্নে উল্লেখ থাকবো কার কত দিন। যেরকম লেখা আছে ক্রেডিট অ্যালাউড সাপ্লায়ার্স মানে অ্যাকাউন্টস পেবেল, যেটা ওটা কত? 45 দিন। ওয়েজেস 15 দিন, ওভারহেড 30 দিন। তাহলে এই যে দেখি আমরা এই যে সাপ্লায়ার্স বা ক্রেডিটর্স, যেটা সাপ্লায়ার্স যে কথা, ক্রেডিটর্স একই কথা, বা অ্যাকাউন্টস পেবেল কি একই কথা। তাহলে কত দিন? 45 দিন বসাইলাম। ওয়েজে যে কথা, লেবার কি একই কথা, 15 দিন লেখা, 15 দিন লিখলাম। ওভারহেড কত দিন? 1 মান্থ লেখা ছিল, তাহলে 30 দিন। তাই আমরা এগুলো বসাই দিলাম। তারপরে আমাদের কি নাই? এপিইউ নাই। এপিইউ যত আমরা বলছিলাম যত কাজ এপিইউ নিয়ে, এপিইউ। তো এপিইউ এটা নিয়ে কাজ, এটা আমরা ফাঁকা রাখবো। তারপরে পরবর্তীতে আমরা ফোকাস দিব এপিইউর ক্ষেত্রে। প্রথম র মেটেরিয়ালের যদি আমরা দেখি, র মেটেরিয়ালে এপিইউ দেওয়া আছে কিনা, দেওয়া আছে। এই যে এপিইউ র মেটেরিয়াল কত? 200। আর ডিরেক্ট লেবারের কত? 80। ওভারহেডের কত? 150। তো র মেটেরিয়ালের 200, র মেটেরিয়ালের 200 বসাই দিলাম। এইটা নাই, এটা নাই, এটাও নাই। তারপরে কার্ডটা দেওয়া আছে ডিরেক্ট লেবার বা ওয়েজেস কত? 80। তাহলে
এই যে ওয়েজেস কত 80, আর ওভারহেড কত দেওয়া ছিল, ওভারহেড ছিল আমাদের 150, তাহলে 150 বসে দিলাম। তাহলে আমাদের এখানে কয়েকটা জিনিসের নাই, কি নাই, ওয়ার্কিং প্রসেসের এপি উপায় নেই আমরা, তার ফিনিশ গুডসের এপি উপায় নেই, ডেপ্টরসের এপি উপায় নেই, ঠিক আছে। তারপরে ক্রেডিটরসের এপি উপায় নেই। এখন এপিওর পালা আসলো। এখন এপিও নেই, কিতে নেই, ওয়ার্কিং প্রসেস নেই, ফিনিশ গুডে নেই, ডেপ্টরসে নেই, ক্রেডিটরসে নেই, এই 4টা জিনিসে নেই। তো আমরা দেখলাম যে ওয়ার্কিং প্রসেস সম্পর্কে কোনো কিছু নির্দিষ্ট বলা নাই। তাহলে আমরা জানি ওয়ার্কিং প্রসেসে 3টা উৎপাদন নিতে হয়, ওয়ার্কিং প্রসেসে যে 3টা নিতে হয়, ফিনিশ গুডসে কি ওই 3টাই নিতে হয়। তো ওয়ার্কিং প্রসেসে যে 3টা জিনিস, র মেটেরিয়াল, ওয়েজেস, ওভারহেড। র মেটেরিয়াল কত ছিল 200, ওভারহেড কত ছিল 80, ওয়েজেস কত ছিল 80, ওভারহেড কত ছিল 150। আর আমরা ওই নির্দিষ্ট মান কত ছিল, প্রথম কত 100, তারপর 50, তারপর কত 50, তাহলে 250% করলে, সরি 200 100% করলে 200 হয়, 80 50% করলে 40, 150 50% করলে 75, যোগ করলে আমার ওয়ার্কিং প্রসেসের এপিইউ পাই 315। তাহলে আমরা বসাই দিলাম ওয়ার্কিং প্রসেসের এপিইউ পাই 315 বসাই দিলাম। তারপরে দেন ফিনিশ গুডের ক্ষেত্রে আমরা ফিনিশ গুডে জানি কি ওই 3টে হইব র মেটেরিয়াল, ওয়েজেস, ওভারহেড। তো র মেটেরিয়াল 200, ওয়েজেসের 80, ওভারহেডের 150। তাহলে নিয়ম অনুযায়ী ফিনিশ গুডসের সবগুলো কত পার্সেন্ট নিতে হবে, 100% নিতে হবে। তাহলে 100 100 100, তাহলে ক্যালকুলেশন করলে 200 আসে, ক্যালকুলেশন করলে 80 আসে, ক্যালকুলেশন করলে কত 150 আসে, যোগ করলে কত 130। আচ্ছা ঠিক আছে। এখন যদি আমরা দেখি ওয়েজেসের টোটাল কত আসছে 430। আর আমরা জানি যদি ডেপ্টরসের যদি সেলিং এক্সপেন্স যদি না লেখা থাকে, সেলিং এক্সপেন্স যদি পোস্টে না লেখা থাকে, আমাদের কোথাও সেলিং এক্সপেন্স দেওয়া নাই ছকের ভিতরে, তাহলে সেই ক্ষেত্রে ছকের ভিতরে যেহেতু সেলিং এক্সপেন্স নাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি, সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে ফিনিশ গুডে যা হয় এপিইউ তাই কি ডেপ্টরসের হয়। তাহলে ফিনিশ গুডসের আমার কত ছিল 430, তাহলে ডেপ্টরসের কত হবে 430। আচ্ছা তারপরে রো মেটেরিয়ালের যা হয় আবার ক্রেডিটরসের কি তাই হয়। তাহলে রো মেটেরিয়ালসের আমার কত ছিল 200, তাহলে আমার ক্রেডিটরসের কত হইব 200। তাহলে আশা করি যেগুলো আমার মিসিং ছিল এগুলো আমরা বসাই দিছি। দেন আমরা যদি এগুলো যদি গুণ করি তাহলে বসাইলাম 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 বসাইলাম, এগুলো যোগ করলে আমার টোটাল অ্যাসেট আসে এই যে এটা, অর্থাৎ 7,08,334। তাহলে আমরা এগুলো যোগ করব, নগদ এত টাকা আর টোটাল আমরা যেগুলো যোগ করলাম, যোগ করলে আসলে টোটাল কারেন্ট অ্যাসেট আমার 7,58,334 টাকা। বসায় ক্লোজ করে দিলাম। আবার কারেন্ট লাইবিলিটির ক্ষেত্রে আমরা ক্রেডিটরসের বসাইলাম, ওয়েজেসের বসাইলাম, ওভারহেডে বসাইলাম, দেন এগুলো যদি যোগ করি 2,04,166 ক্লোজ। তারপরে যে জিনিসটা হইব, তাহলে আমরা এটা টাইটেল দিলাম কি টোটাল কারেন্ট লাইবিলিটি। এখন আসি টোটাল কারেন্ট অ্যাসেটটি আমরা এ ধরবো, টোটাল কারেন্ট লাইবিলিটি আমরা বি ধরবো। তারপরে নিট ওয়ার্কিং ক্যাপিটাল কেমনে বের করি, কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লাইবিলিটির বাদ, অর্থাৎ এটা আমরা এ ধরছি, এ থেকে বি বাদ, অর্থাৎ এই টাকা এটা, বি টাকা এটা। তাহলে এ থেকে বি বাদ যদি এটা থেকে এটা বাদ দেই, বাদ দেওয়ার পর আমার আসে এত টাকা। তারপরে মার্জিন, মার্জিন সম্পর্কে আমার প্রশ্নে কোনো কিছু বলা নাই, তাহলে বলা না থাকলে এটা তো কোনো কাজ নাই, তাহলে অর্থাৎ নীল দিতে পারি বা এরকম ফাঁকা চিহ্ন দিতে পারি। তারপরে দেন এটা টাকাটা সরাসরি বসে গেল, তাহলে আসে কি ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্টের টাকা, দেন ক্লোজ। এটা সিম্পল একটা অঙ্ক ছিল, আমরা বসালাম। আস্তে আস্তে আমরা অ্যাডভান্স লেভেলে যাব। অবশ্যই আপনি ভিডিওগুলো পোস্ট করে অবশ্যই এগুলো উঠায় নেবেন। তাহলে এই ধরনের অঙ্কে সমস্যা দিবে যেটা এক হইল যে ক্যাশ যদি না থাকে তাহলে সত্য থাকলে কিভাবে বের করবো, ইউনিটের টাকা যদি না থাকে সত্য থাকলে কিভাবে করবো, র মেটেরিয়ালের যদি না থাকে সত্য থাকলে কিভাবে বের করবো। প্রথম আমরা দেখি ক্যাশের যে বিষয়টা, ক্যাশের যে সমস্যাগুলো হয়, অর্থাৎ আমি কি করছি যতগুলা বোর্ডের ক্যাশের যে সমস্যাগুলো হয়েছে সবগুলো আমি এক জায়গায় রাখছি। তারপরে দেন যতগুলো বোর্ডের এপিইউ নেওয়ার সমস্যা ওগুলো আমি একসাথে রাখছি, যতগুলো ওয়েজেস নেওয়ার সমস্যা এগুলো একসাথে রাখছি, তারপর র মেটেরিয়াল নেওয়ার সমস্যা যেখানে সবগুলো আমি একসাথে রাখছি। আপনি কি করবেন ভিডিওগুলো পোস্ট করে এগুলো উঠায় নেবেন। তারপর ওভারহেড নিয়ে যেখানে সমস্যা সবগুলো একসাথে রাখছি আমি। তারপর ওয়ার্কিং প্রসেস নিয়ে যেখানে সমস্যা একসাথে রাখছি, ফিনিশ গুডসের যে সমস্যা ওইগুলো একসাথে রাখছি, ডেপ্টরসের যে সমস্যা ওটি একসাথে রাখছি। তার মানে কি হয়েছে, আপনি যদি এগুলো যদি বুঝে যান তাহলে আপনি যে কোনো অঙ্ক অনায়াসে পারবেন। তো আপনার কাজ থাকবে আমি যখন বুঝাবো আপনি এগুলো খাতায় লিখে রাখবেন,
আর আমি তো বলতেই আছি, দেখবেন ইনশাল্লাহ আপনার অঙ্কের ভিতরে কোনো সমস্যা থাকবে না। তারপর যদি কারোর কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই জানাবেন। নেন তাহলে শুরু করা যাক ক্যাশের যে সমস্যাটা। প্রশ্নের মাঝে বা সমন্বয়ে ক্যাশের টাকা কি থাকলে তা সরাসরি বসে যাবে, এতে তো কোনো সমস্যা নেই। একটু আগে আমরা দেখলাম 90,000 ছিল, সরাসরি বসে গেছে। আর যদি প্রশ্নে ও সমন্বয়ে ক্যাশের সম্পর্কে কিছুই বলা না থাকে, তখন আমরা কি করব, ওই ঘরটা খালি রাখুম, নীল রাখুম। অর্থাৎ যদি প্রশ্নে আমার বলা থাকে যে ক্যাশে এত টাকা, তাহলে আমরা বসায় দিব। আর ক্যাশের সম্পর্কে কোনো কিছু না বলা থাকে, তাহলে ক্যাশের টাকা আমরা ফাঁকা রাখবো। 5টা জিনিস অবশ্যই আমরা লিখবো। কি কি বলেন তো? প্রথম ক্যাশ, তারপর র মেটেরিয়ালস, তারপর কি ওয়ার্কিং প্রসেস, তারপর ফিনিশ গুডস, তারপর কি ডেপ্টরস। মনে রাখবেন আপনার হাতে 5টা আঙ্গুল, তাহলে 5টা জিনিস এখানে বসায় দিবেন। তারপরে আমরা দেখি ক্যাশের টাকা না দেওয়া থাকলে তবে সমন্বয় উল্লেখ থাকলে, যেরকম ফর এক্সাম্পল এরকম লেখা থাকতে পারে প্রশ্নে যে ক্যাশ ইন হ্যান্ড অ্যাট ব্যাংক 10% নিট ওয়ার্কিং ক্যাপিটাল। অর্থাৎ নিট ওয়ার্কিং ক্যাপিটাল যা আসবো তার 10% হইব ক্যাশ। তাহলে একটু আমি দেখি, ধরেন নিউ ওয়ার্কিং ক্যাপিটাল যা আসবো তার 10% হইব কি ক্যাশ। তাহলে এই পাশে যদি 10 হয়, ধরেন টোটাল কত 100। এখন বলছে যা হইব এটা 10% ক্যাশ, তার মানে এই 90% কি হয়েছে ওয়ার্কিং ক্যাপিটাল। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। ক্যাশ ইন হ্যান্ড অ্যাট ব্যাংক 10% নিট ওয়ার্কিং ক্যাপিটাল। এই নিট ওয়ার্কিং ক্যাপিটাল আমরা কিভাবে বের করি? সম্পদ থেকে, অর্থাৎ চলতি সম্পদ থেকে চলতি দায় বিয়োগ করে যে টাকাটা লিখি এটা, তারপর আপনার মার্জিন যোগ করতে হয়, মার্জিনটা পরে যোগ করবেন, তারপরে কি ক্যাশ। তাহলে এই যে এই টাকাটা আসলো বসাইলাম, তাহলে আমরা একটু আগে দেখাইলাম যে 10% হইব, তার মানে এটা 90% টাকা দেওয়া। তাহলে আমরা 90 দিয়ে ভাগ করলে কয় পার্সেন্ট পাই? 1% টাকা পাই। 10 দিয়ে গুণ করলে 10% টাকা পাই। দেন এই টাকাটা যোগ করে এখানে আসলো, তারপরে মার্জিন থাকলে মার্জিন যোগ করবে, তারপরে কি আসবে? ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট। আশা করি এটা বুঝতে পারছি। এটা একটা বোর্ডের প্রশ্ন থেকে আসছিল, এটা আমি এখানে উঠাইছি বোঝানোর সাথে। পরে যখন আমরা বোর্ডে দেখব যে ক্যাশ না থাকলে কিভাবে কাজ হয়, তখন আপনি বুঝতে পারবেন। তারপরে ইউনিট না থাকলে, ওই যে শুরুতে আমরা দেখছিলাম ইউনিট কত 5,000 ছিল। যদি প্রশ্নে মাঝে মধ্যে ইউনিট না দেওয়া থাকে, তখন কিছু শর্ত দেওয়া থাকে। যেরকম ফর এক্সাম্পল লেখা আছে যে প্রোডাক্ট 2,40,000 ইউনিটস পার ইয়ার, প্রতি বছরে আমার প্রোডাক্ট কত? 2,40,000 টাকা। অ্যাক্টিভিটি লেভেল অফ 50%, অর্থাৎ কার্যকর হইব 50%। বলছে আমার প্রোডাক্ট উৎপাদন হয় 2,40,000, যার কার্যকর করতে হইব কত? 50%। ঠিক আছে, তাহলে আমরা ইউনিট কত নিব? 50% নিতে হইব। তাহলে 2,40,000-এর 50% কত হয়? 1,20,000। আশা করি আমরা বুঝতে পারছি। তারপরে আমরা যদি দেখি, এটা যদি যেহেতু এটা কি 1 বছর এটা বের হয়েছে, যদি আমরা এটা মাসে কনভার্ট করতে চাই, তাহলে 12 দ্বারা ভাগ হইব। এটা পরে আমরা দেখতেছি, সমস্যা নাই। এটা প্রশ্ন দেখলে আমরা বুঝতে পারবো। তারপরে ইউনিট দেওয়া নেই, তবে ডিউরিং 15 উইক অফ দ্য ইয়ার, ছকে লেখা আছে, যেরকম লেখা আছে সেলিং প্রাইস 1,000 পার ইউনিট। তাহলে আমরা তখন যেরকম বের করব, এখানে যে কথাটা দ্বারা বুঝাইতে আছে, অর্থাৎ আমার কার্যকর হয় 52 সপ্তাহ, কার্যকর হয় 52 সপ্তাহ, প্রতি ইউনিট ধরা হয় 5 ইউনিট কত? 1,000। তাহলে 52 সপ্তাহে কাজ হয়, প্রতি ইউনিট করে 1,000। তাহলে 52 সপ্তাহে কাজ হয় কত? তাহলে 52 গুণ কত? 1,000, অর্থাৎ উইক গুণ কি পার ইউনিট। তাহলে আমার কি ইউনিট আসবো? কিসের ইউনিট দিব? পার ইয়ারের ইউনিট আসবো। অর্থাৎ 52 সপ্তাহে কত ইউনিট আমরা আসবো। আশা করি একটু বুঝতে পারছি। যদি এটা বছরে থাকে বছরে কনভার্ট করুন, যদি এটা সপ্তাহ থাকে সপ্তাহ কনভার্ট করুন, যদি আমার দিনে থাকে দিনে কনভার্ট করুন। এটা আমরা প্রশ্ন দেখলে বুঝতে পারবো। তারপরে প্রোডাক্ট ক্যাপাসিটি 2,000 ইউনিট পার মান্থ লেখা আছে। অ্যাক্টিভিটি লেভেল কত পার্সেন্ট করছে? 80%। আচ্ছা ঠিক আছে, তাহলে ইউনিট পার ইয়ার আমার যে রয়েছে, অর্থাৎ 2,000 আমার কি প্রতি মাসে। তাহলে 1 বছরে হয় কত? তাহলে 12 দ্বারা গুণ। এখন বলছে এটা কত পার্সেন্ট নিতে? 80%। তাহলে 80 দ্বারা গুণ করলে আমার অ্যাক্টিভিটি লেভেল এসে 19,200। আশা করি এটুকু বুঝতে পারছি। যেহেতু অঙ্কে মাস, তাই এই যে অঙ্কে কি পার মান্থ লেখা ছিল, তাই কি 12 দ্বারা গুণ হয়েছে, যেন 12 মাসের টাকা বের হয়। আর অ্যাক্টিভিটি লেভেল কইছে 80%, তারকে 80 দ্বারা আমার গুণ করে আমার 80%টা নেওয়া হয়েছে। তারপরে প্রবলেম নাম্বার 4, ক্যাশের যে সমস্যাগুলো আমরা এগুলো নিয়ে আলোচনা করতেছি। লেখা আছে যে মান্থলি সেল অফ 32,000 ইউনিটস, অঙ্কে হলো উইকের। আচ্ছা, এখন আমার দেওয়া আছে যে প্রতি মাসে উৎপাদন হয় কত? 32,000 ইউনিটস, কিন্তু অঙ্ক আছে কি সপ্তাহে। তাহলে আমরা প্রথমে কি 1 মাসেরটা বের করব, করি আমরা কি সাপ্তাহিকেরটা বের করে 1 বছর সপ্তাহে কতদিন এটা বের করব। তাহলে দেখি মান্থলি সেলস ইউনিট কত?
অর্থাৎ 1 মাস হয় কত 32। যদি এটা আমরা সপ্তাহে নিয়ে আসে যাই তাহলে 1 মাসে যদি 32 হয় তাহলে 1 মাসে কত সপ্তাহ, 4 সপ্তাহ পরে, 4টা সপ্তাহ পরে, তাহলে 4 দ্বারা ভাগ করলে তা আমরা সাপ্তাহিক কনভার্ট হয়ে গেছে। তাহলে 1 বছর কত সপ্তাহ পরে 52, তাহলে 52 দ্বারা গুণ করলে আমার আইসা পড়ছে। তো এরকম অঙ্কের ক্ষেত্রে আমরা পাবো যে মান্থলি সেল দেওয়া আছে, এটা উইকে কনভার্ট করব। তাহলে কিভাবে, এই যে আমরা যেহেতু মান্থলি দেওয়া আছে মাসের, অর্থাৎ 12 মাসের দেওয়া আছে এত, ঠিক আছে, সরি মান্থলি 1 মাসের দেওয়া আছে এত, তাহলে 1 মাসে কত সপ্তাহ 4 সপ্তাহ, তাহলে 4 দ্বারা ভাগ করলে আমার 1 সপ্তাহটা আসতেছে। এখন আমরা যেহেতু 1 বছর অঙ্ক করি, তাহলে 1 বছরে কত সপ্তাহে 52, তাহলে 52 দ্বারা গুণ করলে আমরা 52টা পেয়ে যাব। তারপরে আমরা যদি দেখি অপারেটিং 24,000 ইউনিটস সমন্বয়ে বলা আছে ইনক্রিজ বাড়াইতে বলছে প্রোডাকশন বাই 50% ইন দ্য নেক্সট ইয়ার, অর্থাৎ পরবর্তী বছরে আমার 50% বাড়বো। তাহলে 50% যদি আমরা বাড়ি, এটা অনেকভাবে করানো যায়। তাহলে আমরা যদি 100% ধরি, যদি 50% বাড়ে তাহলে 150%, এক আমরা 150 দ্বারা গুণ করতে পারি। আর দ্বিতীয়ত আমরা যেভাবে শিখে অভ্যস্ত, যেরকম 24,000 লিখলাম প্লাস এটা 50% বাড়বো, তাহলে 24,000 × 50, তাহলে এটার সাথে গুণ করলে আমার 12,000, সেটা যোগ করলে 36,000। আবার আপনি এইভাবে করতে পারেন যে 24,000 ইন্টু কত, যেহেতু 50% বাড়বো তাহলে 150% যদি আপনি করেন ডিরেক্ট আমার 36,000 এসে পড়বে, একদম একই রকম, এতে কোনো বিভ্রান্ত নাই। তারপর আবার এরকমও আছে প্রশ্নে, এগুলো সব বোর্ডের, আমি যেই সমস্যাগুলো উঠেছি সবগুলো বোর্ডের, ঠিক আছে। অর্থাৎ আপনি যদি এই নিয়মগুলো যদি ধরে ফেলতে পারেন তাহলে অঙ্ক কিন্তু কিছুই নাই। এইসব অঙ্ক লেখা আছে 60% অফ দ্য হিজ ফুল ক্যাপাসিটি প্রোডাক্টস 24,000 ইউনিটস, ম্যানেজমেন্ট হ্যাজ ডিসাইড টু ইনক্রিজ দ্য প্রোডাকশন ফ্রম 60% থেকে 90% করব। অর্থাৎ ম্যানেজার ডিসিশন নিচ্ছে যে আমাদের যে প্রোডাকশন উৎপাদন হয় ওটা ছিল 60% থেকে এখন আমরা 90%-এ করে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, তাহলে ইন দ্য নেক্সট ইয়ার পরবর্তী বছরে, তাহলে পরবর্তী বছরে কি করে, তো অর্থাৎ এই 24,000 কত ইউনিটের 60 ইউনিটের, তাহলে 24 দ্বারা ভাগ করলে আমার কয় ইউনিটেরটা পাবো 1 ইউনিটেরটা। যেহেতু আমরা কত ইউনিটে কনভার্ট করতেছি 90, তাহলে 90 দ্বারা গুণ করব, তাহলে দেখা যাক, অর্থাৎ আমরা 90, অর্থাৎ 24,000 কত 60 ইউনিটের, তাহলে 90 বাড়াইলে অর্থাৎ 30% যদি বাড়াই তাহলে আমার 90-তে কত আসে, তাহলে 90 সিটি ক্যাপাসিটি প্রোডাকশন হবে, অর্থাৎ 60 দ্বারা ভাগ করলে একটা বের হইব, আর 90 দ্বারা গুণ করলে আমার 90% এটা বের হয়ে গেছে, অর্থাৎ 3600। অথবা আপনি আমি যেভাবে বলছি এটাও করতে পারেন, এটাই বেস্ট। কিন্তু এইভাবে যদি কেউ বলে হ্যাঁ আগে ছিল 60 এখন তো 30% বাড়ছে, আমি তো কেন আমি 90 লিখব, তাহলে আপনি এইভাবে করবেন 24,000 প্লাস ওই যে 60 করলে 1 ইউনিটে বেড়ে 30 দ্বারা গুণ করলেন, তাহলে আমার সামথিং এটা আসলে এটার সাথে গুণ করলে 36 একই, কিন্তু এটা ভালো 60 দ্বারা ভাগ করে 1% 90-তে কনভার্ট করতেছে, তাহলে 90 দ্বারা গুণ করলে 90টা বের হয়ে গেল। আশা করি যে ক্যাশের আর ইউনিটের যে সমস্যাটা ওইটা আমরা বুঝতে পারছি। তারপরেও আমরা যখন আমরা প্রশ্ন দেখলে আরও সমাধান হইব। তো ধারাবাহিক লেকচার থাকবে। তো আজকে এতটুকুই, পরবর্তীতে আমরা এপিইউ যদি না থাকে প্রশ্নে, সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের থাকেই না কিন্তু এপিইউ, অর্থাৎ র মেটেরিয়াল, ওয়েজেস, ওভারহেড, ওয়ার্কিং প্রসেস, ফিনিশ গুড, এই 4টা জিনিসে যখন আমার এপিইউ থাকবে না তখন আমরা কিভাবে বের করব, অর্থাৎ প্রতিটা বোর্ডের প্রশ্ন আমি এখানে তুলে ধরছি। অর্থাৎ আপনি এই প্রসেসিংগুলো যদি বুঝে যান যে কোনো বোর্ডের প্রশ্ন আপনি করতে ইনশাল্লাহ পারবেন। অবশ্য আমি কি করছি, আবার বোর্ডের প্রশ্ন রাখছি যেখান থেকে তুলছি, সবগুলো সিরিয়ালে দেওয়া আছে, সুন্দরভাবে ব্যাখ্যাও দেওয়া আছে। তো অবশ্যই এগুলো আমি পরে দেখাবো। আপনার যদি প্রথম ভিডিওটা ভালো লাগে থাকে, আপনার কমেন্টের কারণে আমি দ্বিতীয় ভিডিও করতে উৎসাহিত হইব। টিল দেন ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।